হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা গতকালকে ওয়ার্ডের কিছু কাজ দেখেছিলাম এবং আজকেও আমরা ওয়ার্ডে কিছু কাজ দেখব। তাহলে চলেন আজকে আমরা আরো কিছু কাজ দেখি এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য কিছু থিওরিগুলো করব। ওকে, তাহলে চলেন আমরা এখন কোথায় যাব? ওয়ার্ডে, এমএস ওয়ার্ড 2013। আমরা কিভাবে স্টার্ট বাটনে যাব? মাইক্রোসফট অফিস 2013 এবং ওয়ার্ড 2013। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমরা গত ক্লাসে সবকিছুই জেনেছি। যে পেজটা, ডেস্কটপের যে স্ক্রিনটা আছে, পুরো স্ক্রিনের কোথায় কি নাম, কোনটা কোন অপশন, সেগুলো খুব ভালোভাবেই জেনেছি এবং দেখেছি। এবং আমরা হোম রিবন ব্যান্ডের এই পর্যন্ত কাজ করেছি। ফন্টের কাজগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা প্যারাগ্রাফের অংশের কাজগুলো একটু দেখব। ওকে, তাহলে প্যারাগ্রাফ অংশে দেখেন কি আছে। হোম রিবনে আমরা প্যারাগ্রাফ অংশে এখানে বেশ কিছুগুলো এখন ছোট ছোট দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথমে যেটা আসি, কিছু আমরা লিখে দেই। ফন্ট সাইজটা একটু বড় করব। ওকে, এখন এখানে আমাদের প্রথম যেটা কি আছে, নাম্বার এন্ড বুলেটস। ওকে, আমরা যদি নাম্বার নিতে চাই তাহলে কি হতে হবে? নাম্বার অপশন আসবে। আর যদি বুলেট নিতে চাই তাহলে বুলেট অপশন আসবে। এখানে সিম্পল কয়েকটা কি দেওয়া আছে, আমাদের নাম্বার এবং বুলেট দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? একবার ক্লিক করলে অলরেডি এই যে বুলেট চলে আসবে। এরপর আমরা এন্টার দিব। এন্টার দিলে যতবার এন্টার দিব আমাদের বুলেটগুলোই আসতে থাকবে। ডাবল এন্টার দিলে আর আসবে না, অথবা যখন নিব না তখন এখানেই কি করব? জাস্ট ক্লিক করলে আবার বুলেট চলে আসবে। তার আগে আমাদের সিলেক্ট করে রাখতে হবে। ক্লিক করলে বুলেট আসবে, ক্লিক করলে বুলেট চলে যাবে। এরপর সিলেক্ট থাকলে এখানে বুলেটের বিভিন্ন স্টাইল আছে, নান করলে নান, এবং এই যে বিভিন্ন ধরনের অপশন আছে, যেটা নিতে চাবেন সেটাই চলে আসবে। ওকে, নতুন যদি নিতে চাই তাহলে এখানে পিকচার অপশন আছে, সিম্বল আছে। এখানে আরো কিছু অপশন আসবে এবং সেখান থেকে আমরা এই বুলেটের আরো বিভিন্ন ধরনের ডিজাইন গুলো নিতে পারি। এখানে কাজ লোড হচ্ছে, অপশন গুলো আসলেই আমরা নিতে পারবো। ওকে, তাহলে এখানে বুঝতেই পারছেন আমরা ইচ্ছে মতো এখানে কি বুলেটস গুলো নিতে পারি। এখন আসি, এই যে বুলেটের বিভিন্নগুলো অপশন আছে, যেটা ইচ্ছা আমরা সেটা নিতে পারবো। এখন যদি আমরা নাম্বার নিতে চাই তাহলে নাম্বারের অপশনে ক্লিক করব, বুলেট গুলো সব নাম্বার চলে আসবে। এছাড়াও নাম্বারের বিভিন্ন ধরনের অপশন আছে। ওকে, যে নাম্বারটা আমরা নিতে চাবো সেই অপশনেই আমাদের চলে আসবে। খুব সিম্পল ভাবে আমরা বুলেট নেওয়া এবং নাম করা, একইভাবে নাম্বার নেওয়া, যে অপশনটা নিতে চাবো জাস্ট ক্লিক করে দিলে সেই অপশনটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বুলেট এবং নাম্বার।
এখান থেকে আরো কিছু নাম্বার আপনি সেট করে দিতে পারেন, এই যে এবিসি। ওকে, এছাড়াও সিলেক্ট অবস্থায় অপশন থাকে যে সেট নাম্বার ভ্যালু। এখানে যদি 1 2 3 4 5 আছে, আবার আপনি 1 থেকে শুরু করবেন, তাহলে এখানে যেটা লিখে দিবেন সেখান থেকে শুরু হবে। কন্টিনিউ কন্টিনিউ করলে সিরিয়াল 5 এর পরে 6 আসবে। আবার যদি মনে করেন না 5 পর্যন্ত নিব, এরপরে আবার 1 2 3 4 করব, তাহলে এখানে এই যে স্টার্ট নিউ লিস্ট, তাহলে সেভাবেই আসবে। তাহলে এই ছিল আমাদের বুলেট এবং নাম্বার অপশন। যেটা ইচ্ছা সেটা ক্লিক করব, চলে আসবে, এবং খুব সিম্পল ভাবেই আমাদের কি কাজ করতে হবে যেটা দেখবো সেটাই চলে আসবে। এখন না নিতে চাইলে আমরা সিলেক্ট করে দিয়ে আবার ওখানে ক্লিক করব, কিংবা নান করতে পারি। এই ছিল আমাদের বুলেট এবং নাম্বার অপশন। এরপরে আসি আরেকটু কাজ। এটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্টটা কি? ইনক্রিজ এবং ডিক্রিজ। আমাদের ধরে নেন এখানে লেখা আছে, এটাকে একটু সরাই, আমি একটু নিচে আরো কিছু লিখলাম। এখন এটাকে আমরা সাধারণত স্পেস দিয়ে দিই কিংবা ট্যাব দিয়ে সরাই, তাই না? এই ইনক্রিজ এবং ডিক্রিজ থাকলে এই যে লেখাটা একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের একটা পয়েন্টে সরতে থাকবে। আমরা কবিতা লেখার সময় বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। আপনার প্রয়োজন মতো কার্সর সামনে রাখবেন এবং যেভাবে ইচ্ছা আমরা সেভাবেই লাইনটাকে সাজাতে পারবো। ইনক্রিজ এবং ডিক্রিজ দেখা যায় আমাদের যেটা যেখানে ইচ্ছা ঠিক সেভাবেই আমরা সাজিয়ে দিতে পারছি। জাস্ট কার্সরটা লেখার আগে রাখবো এবং ইনক্রিজ করব আর ডিক্রিজ যেটা আমাদের দরকার। বোঝা যায়? খুব সহজে এটা আমরা করতে পারছি। তাহলে আমাদের ওয়ার্ডের রিভিশন ক্লাসগুলো মোটামুটি দেখেন, আবার আপনাদের খুবই সুবিধা হবে, কাজগুলো দেখতে পাচ্ছেন, শিখে যাচ্ছেন, যেসব ভুলে গেছেন আবারও মনে পড়বে, এবং ইউটিউব ক্লাসগুলোতে বারবার দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা বুলেট নাম্বার এবং কি লেখাটাকে স্পেস একটু সরানো, ডানে কিংবা বামের দিকে সরানো, ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্ট। ওকে, ইনক্রিজ ইনডেন্ট দিলে সেটা বাড়বে এবং ডান দিকে সরবে, ডিক্রিজ ইনডেন্ট দিলে বাম দিকে সরবে। তাহলে বুঝতে পারছেন আমরা কি কি কাজ করলাম। নাম্বারস এবং বুলেট লেখার আগে কিভাবে নাম্বার নেব, আমরা যখন প্রশ্নপত্র তৈরি করি বা কোনো লিস্ট তৈরি করি তখন আমাদের নাম্বারের কাজটা বেশি প্রয়োজন হয়। আর ইনডেন্ট যে কোনো স্পেস প্রয়োজন মতো লেখার ক্ষেত্রে আমাদের এই ইনডেন্টেশনটা খুবই জরুরি। এরপরে আসি অ্যালাইন। অ্যালাইনমেন্ট আমাদের 4 ধরনের আছে। অ্যালাইনমেন্ট আমরা কিভাবে নেব, যে লেখাটাকে নেব সেটা কার্সর সামনে রাখতে পারি কিন্তু পুরোটাকে সিলেক্ট করে দিতে পারি। আমাদের অ্যালাইনমেন্ট এখানে আছে লেফট। ওকে, আমি এরপর কি করব, সেন্টার, লেখাটা পুরোটাই সেন্টারে চলে আসবে। রাইট করলে রাইট, বাম সাইডটা সমান থাকবে এবং ডান সাইড থেকে লেখা এগিয়ে আসবে। জাস্টিফাইড, জাস্টিফাইডে লেখাটা বাম দিক থেকে শুরু হবে এবং ডান দিকে শেষ হলেও তার শেষ মাথাতেও এই একই সমানভাবে সিরিয়াল থাকবে, কম বেশি হবে না। লেখাগুলো যদি কোনো অক্ষর এদিকে বেশি থাকে সেটা কমে যেয়ে আবার পরবর্তী লাইনে চলে আসবে। তাহলে আমরা কাজ করি কোথায়, বেশিরভাগ থেকে একটা লেখা আমি লিখে দিই, যদি রাইটে ইন্ডেন্ট থাকে তাহলে কি হয়, এই যে লেখাটা এই দিক থেকে সরবে। ওকে, সেন্টারে থাকলে সেন্টার এবং লেফটে থাকলে লেফট। বোঝা যায়? এরপর আরো আসি
A to Z আছে, শর্ট শর্ট দুই প্রকার, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ওকে, অ্যাসেন্ডিং কি? অ্যাসেন্ডিং হচ্ছে A থেকে Z পর্যন্ত, ডিসেন্ডিং হচ্ছে Z থেকে A পর্যন্ত। যেমন 1 থেকে 0 পর্যন্ত 10 পর্যন্ত আসে, কিংবা 9 থেকে আবার 1 পর্যন্ত, বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় এবং ডিসেন্ডিং বড় থেকে ছোট। তাহলে আমরা যে কোনো একটা শর্ট ইউজ করে দেখি, ডিসেন্ডিং করে দেখি। ওকে, তাহলে আমাদের এবিসিটা আগে থাকবে। এই যে ডিসেন্ডিং করলাম এ সি ডি জি এইচ, এইভাবে আসলো। যদি অ্যাসেন্ডিং করে রাখি তাহলে কি হবে? ওকে, তাহলে দেখেন এ সি ডি জি এইচ সিরিয়াল মেনটেন করছে। ওকে, এরপর আসি প্যারাগ্রাফ, লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা আপনারা কতটুকু দিবেন? ঠিক আছে, আমাদের আগে কি করতে হবে? আমি যদি পুরোটা সিলেক্ট করে দেই লাইন স্পেসিং 1.0, তাহলে এই যে লেখাগুলো অনেক ক্লোজ হয়ে যাবে। যদি আরেকটু বেশি প্রয়োজন হয় আমি 3 দিলাম, তাহলে দেখেন লেখার গ্যাপটা, এই যে লাইনের মাঝখানে যে গ্যাপটা, সেটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা প্রয়োজন মতো এই স্পেসটাকে নিতে পারি। আবারও চেঞ্জ করে দিই। আরো অপশন আছে, মোর অপশন, এই যে অ্যালাইনমেন্ট, ইনডেন্ট, বিফোর, আফটার। ওকে, তাহলে আমি কি রাখলাম? আমি রাখবো অনলি 1.0। এখন আরেকটু দেখাই, আমি মাঝখানে কার্সারটাকে রাখলাম। আমার প্যারাগ্রাফ স্টাইলে যদি নিতে হয় তাহলে আমার গ্যাপটা কতটুকু লাগবে সেই অনুসারে আমরা দেখব। তাহলে আমরা প্যারাগ্রাফের এই অপশনে যেতে পারি, লাইন স্পেসিং অপশন, অথবা যে কর্নারে যে ছোট্ট ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি সেখানেও যেতে পারি। এখানে সবগুলো মোটামুটি 0 থাকে। ওকে, আমরা আমাদের প্রয়োজন মতো নেব। আমরা এখন মাঝখানে কার্সার রাখলাম, মাঝখানে কার্সার রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের গ্যাপটা, ডিসটেন্সটা খুবই কম। এখন আমরা যাই এখানে বিফোর, উপর থেকে নিচে লাইনটা নামাম, এখানে 6 করে করে সব বাড়বে। ওকে করে দিই। এই যে উপর থেকে এই পরিমাণ ডিসটেন্সটা আমাদের দেখা যাচ্ছে। নিচেরটা কি আছে? ক্লোজ আছে, এবং উপর থেকে বেশ একটা ডিসটেন্স। এখন নিচে থেকে দেখি। ওকে, উপরেরটা ঠিক থাকবে, নিচের গ্যাপটা একটু বেশি থাকবে। তাহলে লাইন স্পেসিংটা কিভাবে নিব সেটাও খুব ভালোভাবে বোঝা যায়। আমরা ওকে করে দিই। আচ্ছা, আর এখানে সিলেক্ট করে দিই লাস্ট যদি আমরা গ্যাপ নিতে পারি, যেটা হয় 0.5 খুবই সামান্য। ওকে, লেখা একটার মধ্যে আরেকটাই ঢুকে যায়, বোঝা যায় না। আমাদের থাকবে কি সবসময় সিঙ্গেল 0.1। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মান। ওকে, তাহলে আমরা বুলেটস এবং নাম্বার দেখতে পেলাম, ইন্ডেন্টেশনটা দেখতে পেলাম, ডিক্রিজ আর ইনক্রিজ। এরপর কি দেখতে পেলাম? অ্যালাইনমেন্ট। এমএস ওয়ার্ডে অ্যালাইনমেন্ট কত প্রকার আছে? 4 প্রকার, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এরপর আর কি দেখতে পেলাম? লাইন স্পেসিং গুলো আমরা কিভাবে নিব, কিভাবে ছোট বড় করব, এই বিভিন্ন ধরনের। শর্ট কত প্রকার? শর্ট কি? শর্ট আসলে ক্রমানুসারে সাজানোকে শর্ট বলা হয়। শর্ট আমরা দুই প্রকার পাচ্ছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম, তাই না? ওকে, তাহলে এই পর্যন্তই আজকে থাক, এবং আমরা থিওরি ক্লাসে চলে যাব। আচ্ছা, থিম কালার, এখানে যে লেখাটা সিলেক্ট থাকবে লেখার পেছনে যে কোনো কালার আপনি ইচ্ছে মতো দিতে পারেন। ওকে, না নিতে চাইলে নো কালার। আমি একটু দেখাই দিই। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, লেখাটা কালার নিলাম। এই যে ব্যাক কালারে লেখার পেছনে যে কালারটা দিব, ব্যাক কালার, সেই কালারটা আমরা পেয়ে যাব। জাস্ট ক্লিক করলেই চলে আসবে, এবং না নিতে চাইলে নো কালার। তাহলে ছিল এই এমএস ওয়ার্ডের আজকে আমাদের এই অল্প কিছু কাজ।
বেশি করে দেখালে ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না। আর বারবার বলছি ইউটিউব চ্যানেলে যে ক্লাসটি দেওয়া আছে সেটা আপনারা বারবার দেখবেন, তাহলে আপনাদের রিমাইন্ডার হতে থাকবে এবং ক্লাসটা ভুলবেন না। বাসায় অনেকেরই পিসি নাই, যার কারণে দেখতে পাচ্ছেন না, অনেকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারছেন না। তো এসব সব সমস্যাগুলো আপনাদের পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ওয়ার্ডের ক্লাস। এখন আমরা পরীক্ষার জন্য কিছু থিওরি জানব। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ডাটাবেস কি, ডাটাবেস কাকে বলে এবং ডাটাবেস সম্বন্ধে বেশ কিছু তথ্যই আমরা পেয়ে গেছি। আজকের ক্লাসে ডাটাবেস প্রোগ্রামের মধ্যে আমরা এমএস অ্যাক্সেস কি এবং এমএস অ্যাক্সেস সংক্রান্ত কিছু কাজগুলো আমরা জানব। তাহলে এখন আমরা দেখি এমএস অ্যাক্সেস কি। এমএস অ্যাক্সেস একটি ডাটাবেস প্রোগ্রাম। কি ধরনের প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রাম। আর আমরা যেই প্রোগ্রামটা করছি সেটা কি? এমএস অ্যাক্সেস, তাই না? এমএস অ্যাক্সেস থেকে এটা কি? এমএস অ্যাক্সেস ইজ এ ডাটাবেস প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটাই এখন আমরা কাজ করে দেখব। আমরা এমএস অ্যাক্সেস এর কাজগুলো অবশ্যই আগে করে ফেলেছি, এখন জানবো থিওরিতে এমএস অ্যাক্সেস কি। তাহলে জানলাম এমএস অ্যাক্সেস একটি ডাটাবেস প্রোগ্রাম। এমএস অ্যাক্সেস এ আরো কি কি আছে? ডাটাবেস তৈরি করার প্রথম শর্ত কি? ডাটা টেবিল। তাহলে ডাটা টেবিল তৈরি করার জন্য এমএস অ্যাক্সেস এ ডাটা টেবিল তৈরি করার জন্য আমাদের কি কি লাগে সেগুলো আমরা গত ক্লাসে জেনেছি, আরেকটু জেনে নেই। সেগুলো হচ্ছে আমাদের ফিল্ড, ফাইল, রেকর্ড, ডেটা, ইনফরমেশন, এই টেবিল, এই পর্যন্ত জিনিসগুলো লাগে। তাহলে আমরা ফিল্ড কি গত ক্লাসে জেনেছি, এখন এই ফিল্ড নিয়ে এবং ডাটা টাইপ নিয়ে কাজ করতে গেলে, টেবিল তৈরি করতে গেলে আমাদের এই সংক্রান্ত জিনিসগুলো প্রথমে জানতে হয়। তাহলে এমএস অ্যাক্সেস কি আমরা জানলাম। এখন আসি এমএস অ্যাক্সেস এ কতটি অবজেক্ট আছে। এমএস অ্যাক্সেস এর প্রোগ্রামের ভিতর যেগুলো নিয়ে কাজ করব সেগুলোর মধ্যে অবজেক্ট কতটি আছে এবং কি। তাহলে এই এমএস অ্যাক্সেস এ অবজেক্ট আছে মোট 7টি। এগুলোর প্রথমটাই হচ্ছে টেবিল, যেটাতে আমরা ডাটা টেবিল তৈরি করি। এরপরে আছে কোয়েরি, ফর্ম, রিপোর্ট, টেস্ট, ম্যাক্রো, মডিউল। আমি আবারও বলছি 7টা অবজেক্টের নাম: টেবিল, কোয়েরিজ, ফর্ম, রিপোর্ট, পেজ, ম্যাক্রো, মডিউল। ওকে, তাহলে এখন আসি টেবিল তৈরি করতে জন্য আমাদের ফিল্ড এবং ডাটা টাইপ প্রয়োজন। তাহলে আমরা ফিল্ড কি তা তো আগেই জেনেছি, কোন কলামের হেডিংটাই আমাদের কি বলছে? ফিল্ড। ডাটা টাইপ কি এবং কত প্রকার সেটা একটু জেনে নেই। এমএস অ্যাক্সেস এর ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে ডাটার বিভিন্ন প্রকৃতি বা ধরনগুলোকে ডাটার টাইপ বা ধরন বলা হয়। যেমন ধরেন ডাটার বিভিন্ন প্রকৃতি বা ধরনগুলোকে ডাটা টাইপ বলছে। যেমন ধরেন আমরা যদি কোনো কলামের হেডিং এ নেম দিই, তাহলে এই নেমের ঘরের মধ্যে আমরা কি কারো রোল অপশনগুলো লিখবো? লিখবো না। তাহলে কি লিখবো? কারো অ্যাড্রেস লিখবো না। যেখানে অ্যাড্রেসের হেডিং থাকবে ঠিক সেখানেই অ্যাড্রেস লিখবো, যেখানে কন্ট্যাক্ট নাম্বারের হেডিং থাকবে সেখানেই কন্ট্যাক্ট নাম্বার লিখবো। তাহলে এখন নেম ঘরে যদি নেম লিখি, তাহলে নেমগুলো আমরা কি দিয়ে লিখবো? শব্দ দিয়ে লিখবো না সংখ্যা দিয়ে লিখবো? এই প্রেক্ষিতে আমাদের 10 ধরনের ডাটা টাইপ তৈরি করা আছে। এই ডাটা টাইপ গুলো 10 ধরনের কি কি এবং কি কাজে লাগে সেটা আমরা একটু জেনে নেই। তাহলে আসি এমএস অ্যাক্সেস এর ডাটা টাইপ 10 প্রকার। প্রথমে 1 নাম্বার হচ্ছে টেক্সট। টেক্সটে কি ধরনের ডাটা টাইপ আমরা লিখতে পারি? টেক্সটে আমরা যে কোনো বর্ণ, অঙ্ক বা সংখ্যা, যে কোনো বর্ণ, অঙ্ক বা সংখ্যা আমরা ক খ গ ঘ এবিসিডি 1 2 3 4 যে কোনো জিনিসই লিখতে পারি। তাহলে টেক্সটে যে কোনো বর্ণ, অঙ্ক বা সংখ্যা লেখার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। এরপরে আসি মেমো। মেমো ফিল্ডের ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এতে যে কোনো বর্ণনা কিংবা তথ্য বা মন্তব্য লেখা যায়। এক্ষেত্রে কি হয়? বড় বড় তথ্যগুলো লেখা যায়। যেমন ধরেন আমাদের টেক্সটে যদি ধারণ ক্ষমতা 50 ক্যারেক্টার হয়, 50 ক্যারেক্টার, তাহলে
মেমোর ধারণ ক্ষমতা হবে 500 ক্যারেক্টার। হ্যাঁ, আমাদের মেমোর ধারণ ক্ষমতা হলো 255 ক্যারেক্টার, আর টেক্সটের ধারণ ক্ষমতা কত? 50 ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার কি? কম্পিউটারের ভাষায় ক্যারেক্টার কি? ক্যারেক্টার মানে চরিত্র, সেই চরিত্র না, এটা হচ্ছে